পর্ব ৫। অর্ণবের নতুন চাকুরি। বেশ রাগী রাগীভাবে অর্ণব রোশনকে বলে উঠল, নইলে কি করতে চাও তুমি? রোশন সাথে সাথেই সিকিউরিটি গার্ডদের ডাকতে শুরু করলো। সিকিউরিটি। সাথে সাথে বেশ কয়েকজন সিকিউরিটি গার্ড এসে হাজির হলো। তাদের উদ্দেশ্য করে রোশন কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ধরো একে, এই ছেলেটা এখানে লুট করতে এসেছে। অর্ণব কিছুটা বিব্রত বোধ করছিল। বিব্রত ও রাগের মিশেল এসে বলে উঠল, একদম আমাকে ছুবে না। আরও ধীরভাবে বলে উঠল, আমি চোর ডাকাত কেউ নয়, আমাকে আকিগুপ্ত আসতে বলেছে তাই এসেছি। তোমাদের কোনো দ্বিধা থাকলে তাকে জিজ্ঞাসা করে নাও। অর্ণবের মুখ থেকে কথাগুলো শুনতেই গার্ডরা এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে গেল, আর মনে মনে ভাবতে লাগলো, সত্যি সত্যি যদি আখিগুপ্ত তাকে আসতে বলে আর তাদের যদি এই আচরণের কথা শুনতে পারে, তবে সত্যি তারা চাকুরি নিয়ে বিপাকে পড়ে যাবে। তাই তারা থমকে দাঁড়িয়ে রইল। কিন্তু রোশন চুপ করে রইল না, কিংবা আখিগুপ্তর কাছ থেকে শোনা বা জানার কোনো আগ্রহ প্রকাশ করল না। কেননা অর্ণবের পোশাক দেখে সে নিজের মতো করে ভেবেই নিল যে ছেলেটা কিছুতেই আখিগুপ্তর পরিচিত হতে পারে না। তাই সে আরও ধীর গলায় গার্ডদেরকে বলে উঠল, তোমরা দাঁড়িয়ে আছো কেন? এই বদমাশটাকে এখনই ধরো আর ঘাট ধরে গেটের বাইরে বের করে দাও। এদিকে আখিগুপ্ত ও তার বাবা নীলাদ্রি গুপ্ত দেখল 15 মিনিট পার হওয়ার পরও অর্ণবের না আসা দেখে তৎপর হয়ে উঠল। তাই সে আখিকে সামনে এগিয়ে যেতে বলল। আখিও বাবার কথা শুনে এগিয়ে আসতে শুরু করলো। ওদিকে রোশনের নির্দেশ পেতেই গার্ডরা অর্ণবকে ঘিরে ধরল। একজন গার্ড যেই না অর্ণবের গায়ে হাত দিতে যাবে, ঠিক তখনই একটা তীক্ষ্ণ গলা ভেসে আসলো, কি হচ্ছে এখানে? রোশন এগিয়ে গিয়ে অর্ণবকে দেখিয়ে বলতে লাগলো, ম্যাডাম, এই বদমাশটা এখানে লুট করতে এসেছে। ভিতরে যেতে বাধা দিলেও সে উল্টো ঝামেলা শুরু করেছে। আখিগুপ্ত অর্ণবের দিকে এক নজর তাকিয়ে লজ্জায় মাথাটা নামিয়ে রাগী দৃষ্টিতে রোশনের দিকে তাকিয়ে সপাটে কষে এক চড় মারল রোশনের গালে। সাথে সাথে বলে উঠল, কাকে কি বলছো তুমি? তোমার মতো সিকিউরিটি আর এই অফিসে দরকার নেই। আমি ম্যানেজারকে বলে দিচ্ছি, তুমি আধ ঘন্টার মধ্যে তোমার যা পাওনা আছে বুঝে নিয়ে এখান থেকে চিরতরে বিদায় হও। গম্ভীর ও তীক্ষ্ণ গলায় এক নিঃশ্বাসে কথাগুলো বলেই দ্রুত পায়ে অর্ণবের কাছে হাত জোর করে অর্ণবকে বলে উঠল, সরি, সত্যি আমি দুঃখিত ও লজ্জিত মিস্টার অর্ণব। ক্ষমা করবেন, আসলে আমারই ভুল। আমার আরও আগে এসে আপনাকে রিসিভ করা উচিত ছিল। অর্ণব আখির রুদ্র ও বিনয়ী রূপ দুটোই দেখে বেশ ভালোভাবে একটা মনোভাব তৈরি হলো। এসব দেখে রোশন বুঝতে পারল সত্যিই সে আজ চাকরিটা হারালো। তার অনুশোচনা হচ্ছে কেন সে এমন করলো। আফসোস ও অনুশোচনার সাথে তার মনের মধ্যে সব রাগ গিয়ে পড়ল অর্ণবের উপর। কেননা সে বুঝতেই পারেনি এমন সাদামাটা পোশাকে কেউ আখিগুপ্তর এতটা পরিচিত হতে পারে। ঘটনা বেগতিক দেখে রোশন চাকুরি বাঁচাতে একবার শেষ চেষ্টা করল। কোনো কিছু না বলেই সরাসরি অর্ণবের পায়ে পড়ে গেল এবং বলতে লাগলো, সরি স্যার, আমাকে ক্ষমা করবেন। আমি অনুতপ্ত। আপনি ক্ষমা করলে আমার চাকরিটা থাকবে। আমাকে ক্ষমা করে দেন। আমি অনুতপ্ত। আপনি ক্ষমা না করলে আমার চাকরিটা থাকবে না। আমার বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে। অর্ণব এক দৃষ্টিতে রোশনের চোখের দিকে তাকিয়ে বুঝল সত্যি রোশন অনুতপ্ত। তখন সে তার বউ বাচ্চার কথা চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমি তো তোমাকে চাকুরি দেবার বা নেবার ক্ষমতা রাখি না। তবে হ্যাঁ, আমি তোমার জন্য আখিগুপ্তর কাছে অনুরোধ করতেই পারি। চিফ সিকিউরিটি গার্ডে চাকুরি বহাল না রাখলেও যেন একজন গার্ড হিসাবে তোমাকে বহাল রাখে। তখন আখিগুপ্ত তাকে বলে উঠল, ঠিক আছে, তুমি চাকুরিতে বহাল আসো, তবে চিফ সিকিউরিটি গার্ডের যোগ্যতা হারিয়েছ। তাই এখন থেকে গার্ড হিসাবে দায়িত্ব পালন করবে। যদি পরবর্তীতে এভাবে কারো সাথে আচরণ করো, তবে ভুলে যাব তোমার বউ বাচ্চার কথাও। কড়া গলায় কথাগুলো বলে সিকিউরিটি গার্ডকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর সে অর্ণবকে নিয়ে সোজা তার বাবার অফিসের দিকে যায়। সেখানে তার বাবা নীলাদ্রি গুপ্ত আগে থেকেই অর্ণবের জন্য অপেক্ষা করেছিলেন। অর্ণবকে দেখেই মিস্টার হিমাদ্রি গুপ্ত উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিলেন। কেননা
অর্ণব গতকালই তাকে ও তার মেয়েকে প্রাণে বাঁচিয়েছেন, তাদের উচ্ছ্বাস ফিরিয়ে দিয়েছেন। এত বড় কোম্পানির মালিক হয়েছেন তো কি হয়েছে, উচ্ছ্বাস ফিরিয়ে দেওয়া ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তো দোষের কিছু নয়। ওনাকে দাঁড়িয়ে উঠে হাত বাড়াতে দেখে অর্ণব মনে মনে ভাবতে লাগলো, আসলেই ওনার মানবতা ও ব্যক্তিত্ব দারুণ। এই ব্যক্তি অন্যরকম। মনে মনে দারুণ তৃপ্ত হলেও তার চোখে মুখের ভাষায় সেটা প্রকাশ পেতে দিল না। অর্ণব শুধু স্মিত হেসে বাড়িয়ে দেওয়া হাতে হাত রেখে আস্তে করে বলে উঠলেন, মিস্টার গুপ্ত, প্লিজ এত ব্যস্ত হবেন না। এমনিতেও আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে। যতটা শুনেছি আপনি আমার জন্য অনেক সময় অপেক্ষা করেছিলেন, এতে করে আপনার কাজেও ব্যাঘাত ঘটেছে, তার জন্য সরি। অর্ণবের এরূপ ব্যবহারে মিস্টার গুপ্ত ও আখি আরও অনেক খুশি হলো। মিস্টার গুপ্ত আখির দিকে এক নজর তাকালো, তার চোখের ভাষা যেন বলতে শুরু করলো, দেখ মা, আমি মানুষ চিনতে ভুল করিনি। হঠাৎই মিস্টার গুপ্তের ফোনে একটা ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল গুপ্ত এন্টিক আউটলেট থেকে ফোনটা করেছিল গুপ্ত এন্টিক আউটলেটের ম্যানেজার বক্সি বাসার। সে গত 20 বছর ধরে এই অ্যান্টিক শপের সাথে জড়িত। ম্যানেজার সাধারণত ছোটোখাটো ক্রয় বিক্রয়ে মিস্টার গুপ্তকে ফোন করে না। ফোন তখনই করেন যখন খুব বড় অ্যান্টিক ক্রয় করতে হয় অথবা কোনো অ্যান্টিক চিনতে সে গোলক ধাঁধায় আটকে যান। তাই হকচকিয়ে ফোনটা রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে বক্সি বাসার মিস্টার গুপ্তকে নমস্কার দিয়ে শুরু করলো। তারপর সে বলতে লাগলো, স্যার, দারুণ একটা এন্ট্রিক ব্রেসলেট নিয়ে এক ভদ্রলোক এসেছে, যেটাতে মুক্ত আর এন্ট্রিক সব কারুকার্যে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আসলে আমি দ্বিধাদ্বন্দ্বে আছি যে জিনিসটা আসল নাকি নকল। আপনি আসলে হয়তো আমার জন্য সহজ হতো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফোনের ওপাশ থেকে মিস্টার গুপ্তর উত্তরের আশায় রইল বক্সি বাসার। মিস্টার গুপ্ত তাকে আশ্বস্ততার সুরে বলে উঠল, ঠিক আছে, অপেক্ষা করো, দেখছি কি করা যায়, বলে ফোনটা কেটে দিল। তারপর অর্ণবের দিকে তাকিয়ে কুশলী গলায় বলল, চলো আজ তোমাকে আমাদের এন্টিক আউটলেটটা দেখাবো। আশা করি ওটা দেখতে তোমার আপত্তি থাকবে না। হালকা চালে অর্ণবের মতামত শুনতে প্রশ্ন ছুড়ে দিল মিস্টার গুপ্ত। এন্টিকের কথা শুনে অর্ণবের চোখ চকচক করে উঠল। এমনিতেই তার এন্টিক জিনিসপত্রে প্রচুর আগ্রহ, তাই সে আর না করতে পারল না। সম্মতিসূচক মাথা নেড়ে মুখে বলল, যাওয়াই যায়, বলে রাজি হয়ে গেল অর্ণব। মিস্টার গুপ্ত তার কর্ণা আখি ও অর্ণব পা বাড়ালো এন্টিক আউটলেটের দিকে। এন্টিক আউটলেটে গিয়ে কি ঘটতে চলছে দেখতে হলে চোখ রাখুন মিঠুনস আর্থ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আশা করি গল্পটি শুনে আমার পাশে থাকবেন। সবার প্রতি চিরকৃতজ্ঞ থাকব।